রবি নামে একজন রাইটার যে তার প্যারালাইজড ওয়াইফের সাথে একটি আলিশান বাংলোতে থাকত। সব কিছু ঠিকই চলছিল, তবে একদিন অনেক ঝড় বৃষ্টির রাতে মায়া নামের এক রহস্যময় নারী রবির ঘরে আসে। সে আসলে রবির কাছে থাকার জন্য আশ্রয় চাইছিল। রবিও তাকে তার বাড়িতে থাকার পারমিশন দিয়ে দেয়, আর এরপর থেকেই ঘটতে থাকে অনেক অদ্ভুত ধরনের ঘটনা। এই রহস্যময় নারী আসলে কে, আর সে এখানে এসেছিলই বা কেন? সে আসলেই কি মানুষ নাকি অন্য কিছু? এই সব কিছুই জানতে পারবো গল্পের শেষে। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যে খুব ভয়ের মধ্যে ছিল। তাকে আমরা ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখি। দৌড়তে দৌড়তে সে একটি ল্যাম্পপোস্টের কাছে এসে পৌঁছায়, আর তখনই তার ফোনে কেউ একজন কল করে আর তাকে বলে সে সকাল থেকে কোথায় ছিল। সে কলে থাকা লোকটিকে বলে সে মরতে মরতে বেঁচে ফিরেছে সে। তারপর সে একটি মেয়ের কথা জিজ্ঞেস করে এবং বলে মেয়েটাকে যেন কোথাও না যেতে দেয় সে। এটি বলা মাত্রই পেছনে থাকা ল্যাম্পপোস্টের আলো জ্বলতে নিমতে শুরু করে এবং আমাদেরকে তার গলায় থাকা চেনটাকে দেখানো হয়। হঠাৎ করে লোকটি চিল্লানোর আওয়াজ শোনা যায়। এর থেকে আমরা বুঝতে পারি লোকটির সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। এরপর আমাদের একজন ইউটিউবারকে দেখানো হয় যে ঘোস্ট হান্টিংয়ের ভিডিও করে। তখনও সে চায়ের দোকানের পাশে ভিডিও করছিল, আর ভিডিওতে সে ভূতের আড্ডা নামের একটি জায়গায় ভূত ধরতে যাওয়ার কথা বলতে থাকে। তখন কেউ একজন বাইক নিয়ে ওখানে আসে, আর সে ফোনে কাউকে বলতে থাকে যে রাত বেশি হওয়ার কারণে সে আড্ডা পার করে যেতে পারবে না। ইউটিউবারটি, যার নাম সাবরি, সে ওই লোকটিকে জিজ্ঞেস করে সে কেন এখন যেতে পারবে না। তখন লোকটি তাকে বলে যে অন্ধকার হয়ে যাওয়ার পর ওখানে যাওয়া অনেক রিস্কি হবে। আরও কয়েকজনের কাছে জিজ্ঞেস করতে গেলে কেউ তাকে কিছুই বলতে চায় না। তখন সে দুজন চাচাকে রাজি করায় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে ভূতের আড্ডা আসলে কি হয়। তারা তাকে বলতে থাকে যে একজন মেয়েকে তার প্রেমিক ধোঁকা দিয়েছিল, আর এই কারণে ওই মেয়েটি আত্মহত্যা করে নেয়। তখন থেকেই সেই ওই আড্ডার কাছ থেকে আসা যাওয়া করা সবাইকে ভয় দেখায়। তারা আরও বলে ওই আড্ডার পাশ দিয়ে চলে যাওয়ার রাস্তায় ল্যাম্পপোস্টগুলো সরকার অনেকবার চেঞ্জ করেছে, কিন্তু তবুও ওগুলো জ্বলে না। এই গল্প শুনতে শুনতে ওইখানে একটি গাড়িও চলে আসে, কিন্তু সাবরি সেদিকে নজর না দিয়ে ল্যাম্পপোস্ট নিয়ে আরও গল্প শুনতে চায়। তখন তারা বলে যখন কোনো ছেলে বন্ধ হওয়া প্রথম ল্যাম্পপোস্ট পার করে তখন তার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায়, এবং দ্বিতীয় ল্যাম্পপোস্ট পার করলে গাড়ি বন্ধ হয়ে যায়। কোনোভাবেই সেই গাড়ি আর চালু করা যায় না। এভাবে ভূতটি সবাইকে মেরে ফেলে। সাবরি তাদেরকে মারা যাওয়ার থেকে কি করে বাঁচবে জিজ্ঞেস করলে তারা বলে পিছনে না তাকিয়ে গাড়ি ধাক্কা দিতে দিতে শেষ বন্ধ হওয়া ল্যাম্পপোস্টটি পার করলে তার গাড়ি স্টার্ট হয়ে যাবে, আর তখন তাকে দ্রুত পালিয়ে যেতে হবে। সাবরি তাদের বলা কথা বিশ্বাস করে না, আর ওই আড্ডায় একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে ভিডিওতে বারবার বলতে থাকে যে ভূত বলে কিছুই নেই। এরপর গল্পতে সিন চেঞ্জ হয়, আর রবি বর্মা নামে একজন রাইটারকে দেখানো হয় যে একটি বিশাল বাড়িতে থাকতো। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তখন আমরা রবিকে দেখতে পাই যে কিনা ঘরের বিভিন্ন কাজ করছিল। একটি একটি করে কাজ করতে করতে সে ঘরে সকল কাজ করতে থাকে আর গান বাজিয়ে একাই নাচতে থাকে। আর তখনই একটা বেল বাজতে দেখা যায়। বেলের আওয়াজ শুনে রবি নাস্তা নিয়ে উপরে চলে যায় এবং সেখানে দেখা যায় কেউ একজন বেডে শুয়ে বই পড়ছে। রবি তাকে গুড মর্নিং জানায়, কিন্তু সে রাগ করে কোনো উত্তর দেয় না এবং আবারও বই পড়তে থাকে, কারণ রবি খাবার আনতে দেরি করেছিল। এখানে বোঝা যায় যে বই পড়তে থাকা মেয়েটি আসলে রবির স্ত্রী সন্ধ্যা, আর সে চলতে পারে না। রবি সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছিল। তখন সন্ধ্যা রবির লেখা একটি বই পড়ছিল। সন্ধ্যার কাছে রবির প্রত্যেকটি বই একই রকম লাগে। তার কাছে মনে হয় এর মধ্যে কোনো নতুন কিছু নেই। তখন সে রবিকে বলে রবি যেন এই জেনারেশনের জন্য একটি বই লেখে। রবির এই কথা শুনে মন খারাপ হয়। রবি এখান থেকে উঠে চলে যেতে গেলে সন্ধ্যা তাকে বলে সে কি কিছু ভুলে যাচ্ছে। তখন রবি তাকে একটি গোলাপ ফুল দেয়, আর এরপর ওখান থেকে চলে আসে। সে আসলে প্রতিদিন তার স্ত্রীকে একটি গোলাপ ফুল দিত। যাই হোক, ওখান থেকে বের হয়ে রবি তার লাইব্রেরিতে চলে যায়, আর সন্ধ্যার কথা মতো এখনকার জেনারেশনের জন্য সে একটি রোমান্টিক স্টোরি লেখা শুরু করে। সে লেখে বৃষ্টির মধ্যে কোনো একটা মেয়ে ভেজা অবস্থায় কি করবে বুঝতে পারছিল না। তখনই সে দূরে একটি ঘর দেখতে পায়, আর সেখানে গিয়ে দরজায় জোরে জোরে কড়া নাড়ে। সে গল্পটি লিখছিলই, তখনই সে দরজায় কারো কড়া নাড়া শুনতে পায়। সে চিন্তা করে এত রাতে কে হতে পারে। সে গিয়ে দরজা খুলে দেয়, আর দরজা খুলতেই সে তার গল্পের মতোই একটি মেয়েকে ভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি বলে
তার নাম মায়া এবং রবির কাছে এক রাত থাকার জন্য আশ্রয় চায়। রবি তাকে ভিতরে আসতে দেয়। মায়া ঘরের মধ্যে এসে চারিদিকে দেখতে থাকে আর রবিকে ধন্যবাদ জানায় তাকে থাকতে দেওয়ার জন্য। তখন মেয়েটির জামা কাপড় ভেজা ছিল, এর জন্য মায়া রবির কাছে পরার জন্য কিছু শুকনো কাপড় চায়। রবি রাজি হয় আর ওপরে তার ঘরে যায় আর ডয়ারে থাকা একটি চাবি নেয় সে এবং রুম থেকে বের হবে। তখনই সন্ধ্যা তার কাছে পূর্বে বলা কথার জন্য ক্ষমা চায় আর সে কোন স্টোরি লিখছে তা নিয়ে রবির কাছে জানতে চায়। রবি তখন তাকে বলে সে একটি রোমান্টিক স্টোরি লিখছে। সে এরপর সন্ধ্যাকে জিজ্ঞেস করে যে বৃষ্টির মধ্যে যদি সুন্দর একটি মেয়ে আসে তাহলে কি করা উচিত। সন্ধ্যা তখন তাকে বলে কেউ কি তাদের বাসায় এসেছে। রবি কোথায় এড়িয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে কেউ আসলে সে কি করবে। সন্ধ্যা তাকে বলে যে ঘরে আসা অতিথিকে প্রথমে চা অথবা কফির জন্য বলবে। মেয়েটি যদি কফি বলে তাহলে সে ক্লাসি আর মেয়েটি যদি চা বলে তাহলে সে দেশি। রবি এগুলো শুনে সেখান থেকে চলে আসে। এরপরে সে আলমারি থেকে একটি মেরুন কালারের শাড়ি বের করে এবং সেটি মায়াকে পরতে দেয়। সে মায়াকে জিজ্ঞেস করে সে কি চা নেবে নাকি কফি। মায়া যখন রবিকে বিয়ার খাওয়ার কথা বলে, শাড়িটা নিয়ে মায়া কাপড় চেঞ্জ করতে যায় আর ইচ্ছে করেই দরজাটা খোলা রাখে। তখন রবি এসে দরজাটা লাগিয়ে দেয়। রবি ওখান থেকে চলে আসে। এরপর সে যায় সন্ধ্যার কাছে। সন্ধ্যা তাকে জিজ্ঞেস করে যে রবির গল্পে মেয়েটা তার কাছে কি বিয়ার খেতে চায়। রবি তাকে বলে যে এই জেনারেশনের গল্পে এমনিই হয়। সন্ধ্যা তখন বলে যে মেয়েটা অনেক রহস্যজনক। রবি সহজে তার ব্যাপারে কিছুই জানতে পারবে না। জানতে হলে মেয়েটার সাথে কথা বলতে হবে, মেয়েটাকে হাসাতে হবে আর মেয়েটার তারিফও করতে হবে। সন্ধ্যার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার পর রবি সন্ধ্যাকে ঘুমোতে বলে ওখান থেকে চলে আসে। নিচে নেমে রবি সেই মেয়ের হাতে বিয়ার তুলে দেয় এবং তার প্রশংসা করতে থাকে। এরপরেই রবি মায়ার কাছে জানতে চায় যে এত রাতে সে এই গ্রামে কি করছে। মায়া তাকে বলে যে সে এখানে ভূতের আড্ডা সম্পর্কে জেনে এখানে এসছে আর সে চায় ওই মেয়ে ভূতের মনের আশা জেনে তাকে মুক্ত করে দিতে। এরপরে সে তার পরিচয় দেয় সে একজন সাইকিক হিলার হিসাবে এবং বলে যে সে আত্মা দেখতে পারে। রবি তার কথা হেসে উড়িয়ে দেয় কারণ সে ভূতে বিশ্বাস করে না। মায়া তখন তাকে বিভিন্ন ভৌতিক ঘটনা শোনাতে থাকে আর সে যে সত্যি বলছে তা প্রমাণ করার চেষ্টা করে। মায়া তাকে আরও বলে যে মায়া রবির সম্পর্কে সব কিছু বলে দিতে পারে যা কখনো সে তাকে বলেনি। এরপর রবি তার হাতে হাত রাখে আর মায়া বলতে শুরু করে যে রবি একজন ভালো মানুষ এবং রবির মনে একটি মেয়েকে সে দেখতে পায়। মায়া তাকে বলে যে সে বাসায় একা থাকে না, তার স্ত্রীও তার সাথেই থাকে যাকে রবি অনেক ভালোবাসে, কিন্তু সে চলাফেরা করতে পারে না। এর জন্য রবি ঘরের সব কাজ একাই করে। এগুলো শুনে রবি অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ এসবই সত্যি। রবি মায়াকে সন্ধ্যার ছবি দেখিয়ে বলে সে তাকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছিল এবং সব পরম্পরার বিরুদ্ধে গিয়ে সন্ধ্যাকে বিয়ে করেছিল, কিন্তু প্রেগনেন্সির সমস্যায় সন্ধ্যার 2 পা প্যারালাইজ হয়ে যায় আর সে তখন থেকে বেডে থাকে। এগুলো শোনার পর মায়া রবিকে বলে যে যদি কখনো সন্ধ্যা আবার হাঁটতে শুরু করে তাহলে সে কী করবে। রবি তাকে বলে সন্ধ্যা হাঁটতে শুরু করলে সে তার সাথে ডান্স করবে। তখন মায়া রবিকে বলে সে তাকে নিজের স্ত্রী মনে করতে পারে এবং তার সাথে ডান্স করতে পারে। তবে প্রথমে রবি মানা করলেও পরে সে ডান্স করতে রাজি হয় আর মিউজিক চালিয়ে দেয়। তারা যখন ডান্স করছিল তখন রবি মায়াকে সন্ধ্যা মনে করে তার অনেক কাছাকাছি চলে আসে। ঠিক তখনই কেউ একজন দরজায় কড়া নাড়তে থাকে। রবি দরজা খুলতে গল্পের শুরুতে দেখানো ইউটিউবার অর্থাৎ সাবরি ঘরের মধ্যে দৌড়ে আসে আর তার ফোন চার্জে লাগিয়ে কাউকে ফোন করার চেষ্টা করে। সাবরি ফোনে কাউকে ভুল করার কথা আর ভূত আসলেই হয় বলতে থাকে, কিন্তু নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে ফোনটি কেটে যায়। সাবরির এরকম বলার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা মায়াকে দেখি যে খুব অদ্ভুত আচরণ করছে। এরপর আমাদের দেখানো হয় সাবরিকে যে কিনা ওই বাইক নিয়ে ভূতের আড্ডায় যাচ্ছিল আর ভিডিও করছিল। তখন তার সাথে গল্পের প্রথমে 2 জন লোক যা যা হবে বলেছিল তাই তাই হতে থাকে। সে অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে দিয়ে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সে। তারপর সে মনে করে হয়তো কেউ তার সাথে মজা করছে, এই জন্য সে জঙ্গলের মধ্যে যেতে থাকে আর সেখানে গিয়ে সে একজন মেয়েকে সাদা শাড়ি পরে বসে থাকতে দেখতে পায়। তখনই তার সাথে থাকা ইএমএফ ডিভাইসটি বিপ করতে শুরু করে। তখন সে ভয় পেয়ে দৌড়ে ওইখান থেকে তার বাইকের কাছে চলে আসে এবং বাইককে ধাক্কা দিয়ে শেষের বন্ধ হওয়া ল্যাম্পপোস্টটি পার করলেই তার বাইকটি আবার চালু হয়ে যায় আর সে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে পালিয়ে সোজা রবির বাসায় এসে পৌঁছায় এবং তার কাছে আজ রাতটা থাকার জন্য অনুরোধ করে। রবি তাকে থাকার অনুমতি দেয় এবং দেখা যায় রবি, মায়া, সাবরি এই 3 জনই একই জায়গায় বসেছিল এবং রবি সাবরির কাছে এত ভয়ে ভয়ে থাকার কারণ জানতে চায়। সাবরি তাকে সবটা বলে
তখন রবি তাকে বলে এইগুলো সব তার মনের ভুল। এই বলে রবি সাবরির জন্য ফার্স্ট এড কিট নিয়ে আসতে যায়, কারণ ভূতের ওই কাহিনীর জন্য সাবরির হাত কেটে গিয়েছিল। সাবরি রবিকে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সাবরির মায়াকে দেখে ভয় লাগছিল এবং মায়াকে এখান থেকে চলে যাওয়ার কথাও বলে সে। কিন্তু রবি তাকে বলে যে মায়া কোনো ভূত না, সে একজন সাইকিক হিলার। এরপর সাবরি রবিকে বলে যে সে ওই ভূতটাকে দেখেছে আর এই জন্যই নাকি ভূতটি তাকে মেরে ফেলবে। রবি তাকে এত চিন্তা করতে মানা করে এবং বলে যে ভূত বলে কিছুই নেই। তখন মায়া বলে যে ভূত আছে, আর এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তখন সাবরি তাদেরকে ভূতের টপিক চেঞ্জ করে অন্য টপিক নিয়ে কথা বলতে বলে। তখন রবি সাবরি আর মায়াকে নিয়ে লাইব্রেরিতে যায় তার বই নিয়ে কথা বলতে। এখানে মায়া অদ্ভুতভাবে লাইব্রেরির দিকে যেতে থাকে আর সাবরি মায়াকে দেখে অনেক ভয় পেতে থাকে। লাইব্রেরিতে রবির লেখা অনেকগুলো বই দেখে সাবরি অবাক হয়ে যায়। সেখানে দুটো অসম্পূর্ণ বই ছিল। ওই দুটো বই নিয়ে রবির কাছে জিজ্ঞেস করলে রবি বলে ওই দুটি বই শুরু করলেও শেষ কীভাবে করবে বুঝতে পারেনি, এই জন্য বই দুটি অসম্পূর্ণ থেকে গেছে। তখন সাবরি তাকে বলে যে রবি যেন তার সাথে ওই কাহিনী দুটো নিয়ে আলোচনা করে, তাহলে হয়তো সাবরি তাকে কোনো আইডিয়া দিতে পারবে। রবি এরপর সাবরি আর মায়াকে কাহিনী দুটি বলতে শুরু করে। তার প্রথম কাহিনীতে একটি মেয়ে থাকে যাকে ভয় দেখিয়ে তার পিয়ানো টিচার তার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য ফোর্স করতে থাকে, এবং তার দ্বিতীয় গল্পে একজন অলস লোককে দেখানো হয় যে কিনা নিজের ঘর অনেক নোংরা করে রাখে আর বাসা পরিষ্কার করার জন্য কোনো কাজের লোককে ফোন করে পাঠাতে বলে। তখন তার বাসায় খুবই অদ্ভুত এক কাজের লোক আসে যে কোনো কাজ শেষ হলেই আবারও তাকে কাজ দিতে বলে। গল্প বলা শেষ হলে রবি কাহিনী দুটো শেষ কী করে করবে তা জানতে চায়। সাবরি তাকে প্রথম গল্পের মেয়েটির বয়ফ্রেন্ডকে সব জানিয়ে দিতে বলে, যা রবির কাছে নতুন লাগে না। তাই তখন সে মায়ার কাছে জানতে চায়। মায়া তাকে পিয়ানো টিচার আর ওই অলস লোকটিকে ভূত দিয়ে মেরে ফেলতে বলে। রবির কাছে এই কাহিনীটা খুবই ভালো লাগে, কিন্তু মায়ার মুখে ভূত দিয়ে দুজনকে মেরে ফেলার কথা শুনে সাবরি আরও বেশি ভয় পেয়ে যায় এবং তার মনে হয় যে মায়া আসলেই একটা ভূত। তাই নিশ্চিত হওয়ার জন্য সে তার কাছে থাকা ইএমএফ ডিভাইস দিয়ে চেক করে, আর তখনই তার ইএমএফ ডিভাইস বিপ করা শুরু করে। এর থেকে বোঝা যায় মায়া আসলেই একটি ভূত। সাবরি দ্রুত উঠে গিয়ে রবিকে তার সাথে বাইরে যেতে বলে এবং তাকে সব কথা জানায়, কিন্তু রবি এইসব কিছু বিশ্বাস করে না, কারণ সাবরির ডিভাইসটি তখনও বিপ করছিল। সাবরি রবিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রবি কিছুতেই মানে না এবং সে সেখান থেকে ভিতরে চলে যায়। সাবরি বাইরের জানলার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন সে দেখে মায়া রবিকে ওয়াশরুম কোথায় তা দেখিয়ে দিতে বলে। রবি যখন তাকে নিয়ে একটি আয়নার সামনে থেকে যায়, তখন সাবরি দেখে যে আয়নাতে শুধুমাত্র রবিকেই দেখা যাচ্ছে, কিন্তু মায়াকে দেখা যাচ্ছে না। এটা দেখার পর সাবরি রবিকে বলে, কিন্তু রবি বুঝতে পারে না যে সে কী বলতে চাইছে। তখন দেখা যায় মায়া রবিকে সেই অসম্পূর্ণ দুই কাহিনীর ক্লাইম্যাক্স লিখতে বলে। তখন রবি তাকে বলে যে কাহিনীতে শুধু ভূত থাকলেই হবে না, আরও কিছু এলিমেন্ট থাকতে হবে, তা না হলে এই জেনারেশনদের ভালো লাগবে না। তখন মায়া রবিকে তার হাত ধরতে বলে আর চোখ বন্ধ করতে বলে। রবি তখন সাবরিকে গল্পের এন্ড পার্ট শোনার জন্য ডাকে, কিন্তু সাবরি ওখান থেকে পালিয়ে যেতে চায়। আর সে যখন পালিয়ে যাবে তখন রবি তাকে বলে যে এই স্টোরি ইউটিউবে দিলে অনেক ফেমাস হতে পারবে। এই কথা শোনার পর সাবরির সাথে আগে ঘটে যাওয়া একটি দৃশ্য মনে পড়ে। এখানে দেখানো হয় সাবরি তার ইউটিউব থেকে প্লে বাটন পাওয়ায় তার গার্লফ্রেন্ডের বাসার সামনে আসে তাকে দেখাতে। তখন তার গার্লফ্রেন্ড কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল এবং সাবরির থেকে বেশি সাবস্ক্রাইবারওয়ালা একটি ছেলের সাথে আর সাবরিকে ডাম করে সে চলে যায়, যার থেকে আমরা বুঝতে পারি যে সাবরি পপুলার হতে চায়। আর সে ভাবে যে সে যদি লাইভ ভূতকে ক্যামেরাবন্দি করতে পারে তাহলে তার অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এর জন্য সে আর না পালিয়ে তার টি শার্টের সাথে ক্যামেরা লাগিয়ে নেয়। এরপর সে মায়া আর রবির কাছে গিয়ে বসে। এরপরে রবি মায়ার হাতে হাত রাখে আর চোখ বন্ধ করে। এরপর আমরা কাহিনীর পরবর্তী অংশ দেখতে পাই। প্রথম কাহিনীতে দেখা যায় মেয়েটির রূপে একটি ভূত তার পিয়ানো টিচারের বাসায় যায় আর তাকে ভায়োলিনের স্টিক দিয়ে নৃশংসভাবে মেরে ফেলে, এবং দ্বিতীয় গল্পে অলস লোকটি কাজের লোকটিকে কাজ দিতে দিতে অদৃষ্ট হয়ে যায়। তখন কাজের লোকটি অর্থাৎ ভূতটি তাকে বলে সে যদি তাকে কাজ না দেয় তাহলে সে তাকে মেরে ফেলবে তার আগের মালিকের মতো। আর এরপরে দেখা যায় ভূতটি ওই লোকটিকে মেরে ফেলেছে। এইভাবে কাহিনী দুটি শেষ হয়ে যায়। এখন রবি মায়ার হাত ছেড়ে দিয়ে বলে কাহিনীটির এন্ডিংটা খুব সুন্দর ছিল। আরও বলে যদি সে একজন রাইটার হয়ে থাকে তাহলে মায়া হলো ভূতের রাইটার।
রবি তখন সাবরির কাছে জিজ্ঞেস করে যে তার কাছে কাহিনীটা কেমন লেগেছে, কিন্তু সাবরি তো অনেক ভয় পেয়ে গিয়েছিল আর ওখান থেকে সে বারবার পালিয়ে যাওয়ার কথা বলে। সে রবিকে বলতে থাকে যে রবি কিভাবে নিজে না ভেবে এই কাহিনীগুলো বলল। রবি তাকে বলে এই কাহিনীগুলো মায়া তার মাইন্ডে ট্রান্সফার করেছে, যা শুনে সাবরি আরও ভয় পেয়ে যায়। আর রবিকে মায়া একটা ভূত সেসব বলতে থাকে। তখনই ওখানে কারেন্ট চলে যায় আর রবি ও সাবরির পেছন ফিরলে দেখে সেখানে থেকে মায়া উধাও হয়ে গিয়েছে। রবি তখন মায়াকে খোঁজার জন্য টর্চ লাইট আনতে যায়। সাবরি একা হয়ে গেলে তার সাথে অস্বাভাবিক কাজ চলতে থাকে। এমন সময় রবি চলে আসে আর সাবরিকে বলে তার সাথে মায়াকে খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা লাইব্রেরিতে যায় আর সেখানে তারা মায়াকে অস্বাভাবিক আচরণ করতে দেখে। হঠাৎ করে মায়া চোখ খোলে আর জোরে জোরে চিল্লাতে থাকে। তখন লাইব্রেরির সব কিছু উলটপালট হয়ে যায়। এই ঘটনার ফলে মায়া যে একটা ভূত তা রবি জানতে পেরে যায়। সাবরি তখন রবিকে ভূতটির শেষ ইচ্ছা কী তা শুনতে বলে। রবি ভূতটাকে জিজ্ঞেস করে তার শেষ ইচ্ছা কী। তখন ভূতটি তাকে তার শেষ ইচ্ছে জানায়। ভূতটি তখন বলে যে সে বিয়ে না করেই মারা গিয়েছিল, তাই সে চায় গা ভর্তি গয়না পরে সে বউ সাজবে। রবি তাকে বলে যে তার শেষ ইচ্ছা পূরণ করবে এবং এই বলে সে আলমারি থেকে এক বক্স গয়না এনে ভূতটির সামনে রেখে দেয়। ভূতটি তাড়াতাড়ি করে সব গয়না পরে নেয় আর রবির কাছে জিজ্ঞেস করে তাকে কেমন দেখতে লাগছে। সে নিজেকে দেখতে চায়। তখন রবি সাবরিকে আয়না দেখাতে বলে। সাবরি আয়না দেখালে ভূতটি চিল্লাতে থাকে। সে বলতে থাকে সে তার জায়গায় আয়নাতে অন্য কাউকে দেখতে পাচ্ছে। ভূতটি আরও বলে যে সে তার জায়গায় অন্য কাউকে থাকতে দেবে না। এই বলে ভূতটি তার সামনে থাকা ক্যাঁচি দিয়ে পেটে আঘাত করতে থাকে আর এক পর্যায়ে মায়া মারা যায় এবং ভূতটিও মুক্তি পেয়ে চলে যায়। এই সব কিছু নিজের চোখের সামনে ঘটতে দেখে রবি ও সাবরি অনেক ঘাবড়ে যায় আর তারা এখন লাশটি নিয়ে কী করবে তা ভাবতে থাকে। এর মধ্যে দরজায় আরও একজন অতিথি কড়া নাড়ে। সাবরি জানালা থেকে কে এসছে দেখতে গেলে দেখে দরজার বাইরে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। তখনই বেল বাজতে শুরু হয়, অর্থাৎ সন্ধ্যা উপর থেকে তাকে ডাকতে থাকে। রবি আর সাবরি কী করবে তা বুঝতে পারে না। তারা দুজনেই খুব উত্তেজিত হয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে তারা কি আগে লাস্টের সঙ্গে কিছু করবে, নাকি সন্ধ্যার কাছে যাবে, আর নাকি পুলিশের জন্য দরজা খুলবে। রবি সাবরিকে নিচে রেখে উপরে তার স্ত্রীর কাছে যায় আর যাওয়ার আগে বলে এখানে আসা এখন প্রত্যেকটা অতিথি এমন হবে যাকে তারা ভুলতে পারবে না। রবি সন্ধ্যার কাছে গেলে সন্ধ্যা তাকে বলে যে সে চিল্লানোর আওয়াজ পেয়েছে। সন্ধ্যা অনেক ঘাবড়ে গিয়েছিল। রবি তখন তাকে এতক্ষণ ধরে হওয়া সকল ঘটনা খুলে বলে। এগুলো শুনে সন্ধ্যা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যদি পুলিশ রবিকে তার থেকে নিয়ে যায় তখন তাহলে তার কি হবে। রবি তাকে শান্ত করে আর টেনশন করতে মানা করে। এরপর সে ওখান থেকে চলে আসে নিচে। এখন আমরা দেখি যে পুলিশটা নিচে দরজা ধাক্কা দিচ্ছিল, সে এক পর্যায়ে ওখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই রবি দরজা খুলে আর পুলিশকে ভিতরে আসতে বলে। পুলিশটির নাম প্রকাশ। প্রকাশ বাড়িটির মধ্যে ঢুকে সব কিছুর প্রশংসা করতে থাকে আর এরপর সে সোফাতে বসে তখন সে বাড়ির একটি ছবি তোলে। তখন আমাদেরকে সোফার নিচে মায়ের লাশ দেখানো হয়। পুলিশের পাশে থাকা ব্যাগটি সাবরি দেখে এবং তারা দ্রুত ওটা সরিয়ে ফেলে। এরপরে সাবরি দেখে মায়ার লাশ থেকে ব্লাড পুলিশের জুতার কাছে চলে এসছে। তখন রবি একটি দড়ি নিয়ে পুলিশকে মারার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তখনই পুলিশের গাড়ি ওখানে চলে আসে আর সে ওখান থেকে চলে যায়। পুলিশ যাওয়ার পর সাবরি ও রবি মিলে লাস্টের কী করবে তা নিয়ে ভাবতে থাকে। তখন হঠাৎ তারা কারো পায়ের শব্দ শুনতে পায় আর সেখানে ওই পুলিশটা চলে আসে। পুলিশটা তাদেরকে বলতে থাকে যে তারা মেঝে পরিষ্কার করে খুব ভালো করেছিল, কিন্তু টেবিল থেকে রক্তমাখা ক্যাঁচি সরাতে ভুলে যায় এবং এই জন্য তারা ধরা পড়ে গিয়েছে পুলিশের কাছে। তখন সাবরি ও রবি তাকে বলে যে তারা কিছুই করেনি, এটা একটা ভূতের কাজ, কিন্তু পুলিশটা তাদের কথা বিশ্বাস করে না। রবি পুলিশটার কিসের প্রয়োজন তা বলতে বলে। তখন পুলিশ অর্থাৎ প্রকাশ তাদের কাছে 25 লক্ষ টাকা চায়। রবি টাকা দিতে রাজি হয় এবং চাবি দিয়ে একটি রুমের দরজা খোলে। সেই রুমে অনেকগুলো লোকার দেখা যায়। তার মধ্যে একটি লোকার খুলে সে 25 লক্ষ টাকা বের করে। এরপর সে টাকাগুলো একটি ব্যাগে রাখে এবং ব্যাগটি প্রকাশকে দিয়ে দেয়। এরপর সে ওই রুমের দরজা আটকে চাবি পকেটে রেখে দেয়। প্রকাশ তারপর লাশটা তাদেরকে পুঁতে ফেলতে বলে এবং তিনজন মিলে লাশটিকে নিয়ে সামনের বাগানে চলে যায়। এখানে সাবরিকে গর্ত খুঁড়তে দেখা যায়। গর্ত খোঁড়া শেষ হলে রবি আর প্রকাশ মিলে লাশটি গর্তে রাখতেই যাবে, তখনই বাড়ির মধ্যে দিয়ে বেলের আওয়াজ শুনতে পাওয়া যায়, অর্থাৎ সন্ধ্যা রবিকে ডাকছিল। রবি দ্রুত ওইখান থেকে চলে যায় সন্ধ্যার কাছে আর তখনই আমরা গল্পের মধ্যে এক বড় টুইস্ট দেখতে পাই। রবি যখন ওখান থেকে চলে যায় তখন প্রকাশ সাবরিকে লাশ রাখতে বলে। তখন দেখা যায় মা
মায়ার লাশ জেগে উঠেছে। এটা দেখে সাবরি অনেক ভয় পেয়ে যায় আর সে ভূত ভূত বলে চিল্লাতে থাকে এবং প্রকাশকে বলতে থাকে, কিন্তু প্রকাশ তখন শয়তানের মতোই হাসতে থাকে। আসলে এতক্ষণ যা হচ্ছিল তা আমাদেরকে এখন দেখানো হয়। প্রথমের দিকে ওই যে চায়ের দোকানটা দেখানো হয়েছিল, সেখানে প্রকাশ ও মায়াও ছিল। তখন ওখানে চা দোকানদার সন্ধ্যানিবাস অর্থাৎ রবির বাড়ি নিয়েই কথা বলছিল। সে বলছিল যে ওই বাড়িতে শুধু স্বামী স্ত্রী একারাই থাকে আর তাদের কাছে অনেক টাকা আছে। এর জন্য সে সেখানে গিয়ে তাদেরকে মেরে অনেক টাকা নিয়ে পালিয়ে যাবে। সে যখন এই কথা বলছিল তখন প্রকাশ সবটা শুনে ফেলে এবং মায়াকে সবটা বলে। আসলে তারা দুজনেই মানুষের টাকা চুরি করে আর বিভিন্ন ছল করে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিত। তাই এমন একটা সুযোগ তারা হাতছাড়া না করে এই নাটক সাজায়। এই সব কিছু বলার পর তারা সাবরিকে তাদের দলের হয়ে কাজ করতে বলে, না হলে সাবরিকে মেরে ফেলার হুমকি দেয়। সাবরি অনেক ভয় পেয়ে যায় আর তাদের কথায় রাজি হয়ে যায়। প্রকাশ তখন মায়াকে নিয়ে এবং 25 লক্ষ টাকা নিয়ে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু মায়ার মাথায় অন্য কিছু চলছিল। আর মায়া প্রকাশকে বলে যে তারা রবিকে মেরে ফেললে সব টাকা তারা পাবে আর আজীবন তাদেরকে আর কোনো কাজেই করতে হবে না। এই কথা শুনে প্রকাশ রাজি হয় আর তারা সাবরিকে নিয়ে ঘরের ভেতরে যায়। প্রকাশ অনেক চেষ্টা করে লোকার রুমের তালা খোলার, কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে সে তালা খুলতে পারে না। আমাদেরকে এখন দেখানো হয় রবি আর সন্ধ্যাকে। রবি সন্ধ্যাকে বলছিল যে সে টাকা দিয়ে সব কিছু ঠিক করে ফেলেছে, এখন আর কোনো সমস্যা তাদের হবে না। এরপর সে নিচে নেমে আসে আর প্রকাশকে বলে সব কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা। তখনই পিছন থেকে মায়া এসে তার মাথায় আঘাত করে আর সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমরা আবার সেই চাওয়ালাকে দেখতে পাই, যাকে একটি পাগল সন্ধ্যানিবাস সম্পর্কে বলছিল। পাগলটি তাকে বলে যে তারা দুজন মিলে সন্ধ্যানিবাসে থাকা স্বামী স্ত্রীকে মেরে ফেলবে, তাহলে তারা অনেক অনেক টাকার মালিক হতে পারবে। এই কথা শুনে চাওয়ালা লোভে পড়ে যায় আর ঠিক করে যে সে একাই সেখানে যাবে, পাগলটিকে নেবে না, তাহলে সে একাই সব টাকা ভাগ পাবে। চাওয়ালা এবার কি করে তা আমরা একটু পরেই জানতে পারবো। এখন আমাদেরকে বাড়ির দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই রবিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মায়া এসে রবিকে জাগায় আর তার কাছে লোকারের চাবি চায়। তখন প্রকাশ রবির পকেট চেক করে, কিন্তু সেখানে তারা চাবি পায় না। তখন তারা রবিকে জিজ্ঞেস করে চাবি কোথায়। তারা বলে এখনই সেই চাবিটা আমাদের হাতে দাও, কিন্তু রবি সেই চাবি তাদেরকে দিতে রাজি হয় না। এতে প্রকাশ রেগে যায় আর তাকে মারতে শুরু করে। রবি তাদেরকে বলে এই টাকাটা সে তার স্ত্রীর অপারেশনের জন্য রেখেছে। তখন তারা বুঝতে পারে রবির দুর্বলতা সন্ধ্যা। তারা যদি সন্ধ্যার কোনো ক্ষতি করতে যায় তখনই রবি তাদেরকে চাবি দিয়ে দেবে। এরপর প্রকাশ আর মায়া তারা দুজন সাবরিকে রবির কাছে রেখে সন্ধ্যার কাছে যেতে চায়। রবি বুঝে যায় তারা সন্ধ্যার কোনো না কোনো ক্ষতি করে দেবে, এই জন্য সে দ্রুত তার চাবিটা বের করে দেয়। এরপর মায়া আর প্রকাশ মিলে লোকারের দরজা খোলে, কিন্তু তারা তো জানতোই না যে এখানে তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। তারা যখন লোকার রুমের লোকার খোলে তখন তারা প্রত্যেকটা লোকার খুঁজে, কিন্তু একটাতেও কোনো টাকা খুঁজে পায় না, বরং সেখানের প্রত্যেকটা লোকারে একটি করে জিনিস রাখা ছিল, যেমন মিউজিক, সাইনবালা লকেট, হুক্কা, এছাড়াও অনেক কিছু। টাকার বদলে এগুলো দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। রবির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সেই টাকা কোথায় রেখেছে, কিন্তু রবি তাদের কিছুই বলতে পারে না আর ওই 25 লক্ষ টাকা নিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা রবির কথা শোনে না এবং উপরে সন্ধ্যা রুমে যেতে থাকে। তখন সাবরি রবির হাত খুলে দেয় আর তাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু রবি তাকে বলে যে এটা তার বাসা, এর জন্য এখান থেকে যাবে না, গেলেও ওরা চলে যাবে এখান থেকে। এদিকে আমরা দেখতে পাই প্রকাশ এবং মায়া এই দুজন মিলে সন্ধ্যা রুমে যায়। ওখানে গিয়ে যখন মায়া বিছানার উপরে দেখতে যায় তখন সে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় বেডে শুয়ে থাকা কঙ্কালের উপর। এখানে আমরা আরেকটি রহস্যের উপর থেকে পর্দা উঠতে দেখি। আসলে তারা এখানে এসে বুঝতে পারে যে সন্ধ্যা মৃত ছিল। তখন তাদের সামনে ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার হতে থাকে। মায়া ও প্রকাশ বুঝে যায় যে রবি একটা সাইকো সিরিয়াল কিলার, যে কিনা তার মেরে ফেলা লোকেদের জিনিসগুলো লোকারেই রেখে দিয়েছে আর তাদেরকে মারার কাহিনীকে বইয়ের কাল্পনিক কাহিনী বলে সবাইকে জানায়। যেমন আমরা যে অসম্পূর্ণ দুটি কাহিনী সম্পর্কে জেনেছি, আসলে সেগুলো কখনোই অসম্পূর্ণ ছিল না। তারা এই সব কিছু বুঝতে পেরে যায় আর অনেক ভয় পেয়ে যায় এবং তারা ধীরে ধীরে নিচে এসে দেখে রবি সেখানে নেই। তখন হঠাৎ আমরা রবিকে দেখতে পাই যে পাগলের মতো করে মায়া মায়া করে ডাকতে থাকে। রবির সাথে সাবরিও ছিল, যে কিনা আসল ঘটনা সম্পর্কে এখনও কিছুই জানে না। তারা দুজনে মিলে উপরে উঠতে থাকে। তখন দেখা যায় মায়া পুরো ঘরের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। রবি মায়াকে খুঁজতে থাকে, কিন্তু সাবরি রবিকে ততক্ষণে হারিয়ে ফেলে এবং ভুলে অন্য একটি রুমে চলে যায় এবং ওই রুমের মধ্যেই ছিল প্রকাশ আর মায়া। তারা সাবরিকে রবির সত্যিটা বলে দেয়,
কিন্তু সাবরি তাদের কথায় বিশ্বাস করে না। এই জন্য মায়া আর প্রকাশ তাকে সন্ধ্যার রুমে পাঠায়। সন্ধ্যার রুমে গিয়ে সে সত্যিটা বুঝতে পারে। তারপর তারা তিনজন মিলে ওখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় পিলারের সাথে মায়া ধাক্কা লাগে আর সে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। মায়া এরপর অজ্ঞান হয়ে যায়। প্রকাশ আর সাবরি তাকে দ্রুত তুলে নিয়ে গিয়ে একটি রুমে চলে যায় এবং সেটার দরজা আটকে চুপচাপ বসে থাকে। প্রকাশ মায়াকে অনেক জাগানোর চেষ্টা করতে থাকে। তখনই রবি তাদের আওয়াজ শুনতে পায় আর তার হাতে থাকা কুঠারি দিয়ে তাদের রুমের দরজায় আঘাত করতে থাকে। কিন্তু ওই মুহূর্তে আবারও কেউ একজন দরজা ধাক্কা দেয়। সে আর কেউ না, ওই চায়ের দোকানের লোকটি ছিল। সে নেশা করেছিল। সে বাড়িতে ঢুকেই রবিকে মারতে যায়। রবি তাকে বলে যে সে এই বাসার কাজের লোক আর তার মালিকেরা ওপরে তোলায় আছে। মাতাল লোকটি রবিকে তার হয়ে কাজ করতে বলে এবং রবিকে ওপর থেকে ঘরের মালিককে ধরে আনতে বলে। কিন্তু মাতালটা তো জানতোই না যে তার সাথে এখন কি হতে যাচ্ছে। রবি তখন ঘরের মেন দরজায় তালা লাগিয়ে দেয় আর এরপর সে উপরে চলে যায়। তখন আমরা দেখতে পাই মায়ার জ্ঞান ফিরে এসছে। প্রকাশ মায়াকে বলতে থাকে যে তারা এখানে আটকা পড়ে গেছে। মায়া বলে যে তাদের হাতে এখন দুটি রাস্তা, হয় তারা রবির হাতে মরবে, না হয় তারা নিজেরা রবিকে মেরে ফেলবে। এরপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা রবিকেই মেরে ফেলবে। এর জন্য তারা তিনজনে রুম থেকে বের হয় আর তারা ওই মাতাল চাওয়ালাকে দেখে এবং বলে যে সে যাকে কাজের লোক ভাবছে সেই হলো এই বাড়ির মালিক। এরপর তারা তিনজনে উপরে এসে রবিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটি রুমে চলে আসে যেখানে রবির আসল অস্তিত্ব সম্পর্কে তারা জানতে পারে। ওখানে আসলে একটি রাজার ছবি রাখা ছিল। রাজাটি আর কেউ না বরং রবি। ছবির নিচে 1732 সালে জন্ম লেখা থাকলেও মৃত্যুর তারিখ লেখা নেই, যার থেকে বোঝা যায় আসলে রবি একটা ভূত। আসল সত্যিটা এখন তাদের সামনে আসে আর সাবরির সাথে আগে যা যা হয়েছিল তা যে আসলে রবি করেছিল তা সে বুঝতে পারে এবং তারা ওখান থেকে চলে যায়। কিন্তু ওই চাওয়ালা ওই রুমে থেকে যায় আর রুমের দরজা সেখানেই বন্ধ হয়ে যায়। এদিকে দৌড়াতে দৌড়াতে তারা তিনজন নিচে চলে আসে। কিন্তু নিচে এসে তারা দেখে আসলে তারা একটি পরিত্যক্ত বাড়িতে এতক্ষণ ছিল। পিছনে ফিরে তারা রবিকে দেখতে পায়। রবি তাদের রাজ্যে স্বাগতম জানায়। জানানোর পর তার বাড়ির মেন দরজা খুলে দেয়। তখনই প্রকাশ, মায়া আর সাবরি ওখান থেকে বের হতে যায়, কিন্তু তারা আবারও ঘরের মধ্যেই চলে আসে। বারবার তারা পালানোর চেষ্টা করে কিন্তু তারা ঘুরে ফিরে আবারও সেখানে চলে আসে যেখানে তারা এতক্ষণ দাঁড়িয়েছিল। রবি তাদেরকে বলে যে এতক্ষণ তারা তার লেখা কাহিনী শুনেছে আর এখন সে তার নিজের কাহিনী শোনাবে। প্রধান রাজ্যের রাজা হয় রবি। তার রাজা হওয়ার খবর শুনে সবাই খুশি হলো। তার ছোট ভাই বীরা অনেক অখুশি ছিল। বীরাকে দেখা যায় সে প্রচণ্ড রাগের কারণে নিজের পায়ে নিজের ছুরি আঘাত করেছে। তখন সেখানে আমরা রাজ্যের মন্ত্রীকে দেখতে পাই যে বীরাকে নিজেই কষ্ট দিতে মানা করে, কারণ নিজেকে আঘাত করলে তার ভাগ্য পরিবর্তন হবে না। বীরা তাকে বলতে থাকে যে সে রবির পরে জন্ম নেওয়ায় সে রাজ্যের রাজা হতে পারল না, যেটা তার কাছে অনেক বড় অপমান। তখন মন্ত্রী তাকে বলে যে বীরা লড়াই করে রাজ্যের রাজা হতে পারবে। তখন বীরা মন্ত্রীর কাছে জিজ্ঞেস করে অন্য কোনো উপায় আছে কিনা, যদি থেকে থাকে তাহলে মন্ত্রী যেন তাকে সেই উপায় বলে দেয়। কিন্তু মন্ত্রী তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। বীরা তখন মন্ত্রীকে বলে যে সময় কখনো একই রকম যায় না, যেমন ঋতু পাল্টায় তেমন মানুষকেও পাল্টাতে হয়। এরপর আমরা মন্ত্রীকে দেখতে পাই যে কিনা রাজা রবির কাছে একজন বিদেশি নাবিককে নিয়ে আসে এবং বলে সে তাদের সাথে একটা ডিল করতে এসছে। মন্ত্রী আরও বলে যে রাজা রবি যদি এই নাবিকের সাথে ডিল করেন তাহলে আমরা অনেক লাভবান হব, আর এই ডিলের বদলে অনেক সময় ধরে আমরা যে আমাদের শত্রু ইন্দ্রজিতের রাজ্য আক্রমণ করতে চেয়েছিলাম তাতে এই নাবিকরা আমাদের সাহায্য করবে। মন্ত্রী রাজাকে আরও বলে যে তারা যদি যুদ্ধের মাধ্যমে এই কাজ করে তাহলে অনেক মানুষের প্রাণ যাবে, তাই তাদের উচিত চালাকি দিয়ে ওই রাজ্য নিজেদের করে নেওয়া। সে আরও বলে তারা ইন্দ্রজিৎকে দাওয়াত দিয়ে এখানেই নিয়ে আসবে আর তার সমাধি এখানেই করবে। এরপর তারা তার রাজ্য দখল করে নেবে। তখন রাজা বলে যে এই উপদেশের বদলে সে নাবিক কি চায়। নাবিক তখন বলে যে সে শুধু বন্ধুত্ব চায় এবং তারপর সে তার দেশের একজন সুন্দরী মহিলাকে রাজার সামনে নিয়ে আসে। তখন রাজা তাদেরকে রাতের ভোজনে আমন্ত্রণ জানায়। রবির এই সিদ্ধান্তে সবাই খুশি হলেও খুশি হয় না একজন, সে হলো রাজার দাসী সন্ধ্যা। রাজা যখন তৈরি হওয়ার জন্য তার কক্ষে যায় তখন সেখানে সন্ধ্যা তাকে অলংকার পরিয়ে দিতে চায়, কিন্তু তখনই তার হাত থেকে অলংকারগুলো পড়ে যায়, যা দেখে রাজা বুঝতে পারে যে সন্ধ্যা কোনো কিছু নিয়ে তার উপর রাগ করে আছে। সন্ধ্যা তখন অলংকার না পরিয়েই ওখান থেকে চলে যাচ্ছিল। রবি তার হাত ধরে তাকে জিজ্ঞেস করে যে সে কেন তার উপর রেগে আছে।
সন্ধ্যা তাকে বলে, যে রাজার সেবা করে সে আগে নিজেকে ধন্য মনে করত, সেই রাজাই কোনো অন্যকে ফাঁদে ফেলে নিজের স্বার্থ উদ্ধার করতে যাচ্ছে। তখন সেখানে রাজার সবচেয়ে বিশ্বাসী সেনা আর সন্ধ্যার ভাই মালি উপস্থিত হয় এবং রাজার সাথে এমনভাবে কথা বলার জন্য সে সন্ধ্যার গলায় তলোয়ার ধরে, কিন্তু তখন রাজা অর্থাৎ রবি তাকে আটকায়। ওখান থেকে তারা চলে আসে। এখন আমাদেরকে দেখানো হয় রাজা, মন্ত্রী, নাবিক আর অন্য রাজ্যের রাজা ইন্দ্রজিৎ এবং তার মন্ত্রী সকলে মিলে ভোজনের জন্য বসে আছে। ইন্দ্রজিৎ তখন বলে এখানে অন্য রাজ্যের রাজারাও থাকবে, সে তাই ভেবেছিল, কিন্তু কাউকে সেখানে না দেখে সে রবির কাছে জিজ্ঞেস করে যে বাকিরা কোথায়। রবি তাকে বলে যে সে যুদ্ধ না করে দুই রাজ্যের মধ্যে মিল করাতে যাচ্ছে। ইন্দ্রজিৎ যদি এতে রাজি হয় তাহলে সে যেন তার ভোজন গ্রহণ করে আর তার রায় দেয়। এরপর ইন্দ্রজিৎ যখন পানীয় পান করতেই যাবে তখন তার মন্ত্রী তাকে বাধা দেয়। রবি বুঝতে পারে যে তারা তাকে বিশ্বাস করতে পারছে না, এর জন্য নিজের পানীয়র সাথে ইন্দ্রজিতের পানীয় অদল বদল করে নেয় এবং ইন্দ্রজিতের গ্লাসে থাকা পানীয় সে পান করে। এর ফলে সে ইন্দ্রজিতের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। তখন আমরা দেখতে পাই সবাই একসাথে তাদের নিজেদের গ্লাস থেকে পানীয় পান করে। হঠাৎ করেই সেই বিদেশি নাবিককে আমরা বিষক্রিয়ার ফলে মরে যেতে দেখি, যার ফলে বোঝা যায় রবি আসলে কোনো খারাপ রাজা ছিল না। সে কারো বিশ্বাসের ফায়দা নিয়ে নিজের স্বার্থ পূরণ করে না, যার জন্য সে খারাপ উপদেশ দেওয়া নাবিককেই মেরে ফেলে আর মন্ত্রীকে না মেরে একটি সুযোগ দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এরপরে সবার ভোজন শেষ হয়ে গেলে রাজা রবি সন্ধ্যার কাছে যায়, যে কিনা নিজের পক্ষে বসে কান্না করছিল, কারণ সে রাজাকে ভুল বুঝেছিল। এর জন্য সে রাজার কাছে অনেকবার ক্ষমা চায়। রাজা রবি তখন তাকে বলে তার স্ত্রী হতে, কারণ রবি যখন ভুল সিদ্ধান্ত নিচ্ছিল তখন সন্ধ্যায় তাকে তার ভুল থেকে সরিয়ে আনে। তাই রাজা সন্ধ্যাকে বিয়ে করতে চায়, কারণ সন্ধ্যাকে বিয়ে করলে সন্ধ্যা সর্বদাই তার সাথে থাকতে পারবে এবং তাকে সর্বদা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারবে। কিন্তু সন্ধ্যা তাকে বলে সে একজন সাধারণ দাসী হয়ে কিভাবে সে রাজাকে বিয়ে করতে পারে। সে রাজাকে বলে সে যদি একজন দাসীকে বিয়ে করে তাহলে এটা নিয়ে অনেক কথা হবে, কিন্তু রাজা রবি তাকে বলে আমি কারো কথাই পরোয়া করি না। এরপর রবি সবার বিরুদ্ধে যেয়েও সন্ধ্যাকে বিয়ে করে আর তাকে রাজ্যের রানীর স্বীকৃতি দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই এই বাকুন্তলা নামের একটি মেয়েকে, যে রাজা অর্থাৎ রবির ছবিতে ছুরির আঘাত করতে থাকে, কারণ সেও চেয়েছিল রাজাকে বিয়ে করতে, কিন্তু রাজা তাকে বিয়ে না করে একজন দাসীকে বিয়ে করেছিল। তখন ওখানে তার বাবা আসে আর তাকে বাধা করে যে সে বাকুন্তলাকে রাজ্যের রানী বানাবে। এরপর আমরা দেখতে পাই বীরা, মন্ত্রী, ইন্দ্রজিৎ এবং বাকুন্তলার বাবা এবং রাজ্যের বিশ্বস্ত মালিক এরা সবাই মিলে একত্রিত হয়ে রবিকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ রবিকেই মারলেই বীরা রাজা হতে পারবে আর তারপর সে বাকুন্তলাকে বিয়ে করে তার রানী করবে আর ইন্দ্রজিতের সাথে শান্তি চুক্তি করবে। ওদিন রাতে তারা সকলে মিলে রবিকে ঘিরে ফেলে আর বীরা তাকে তলোয়ার দিয়ে পেটে আঘাত করে। তখন রবিও পারত বীরাকে মেরে ফেলতে, কিন্তু সে তা করে না। রবি বীরাকে বলে যে সে যেন সন্ধ্যা আর রাজ্যের কিছু না করে, যদি সে কিছু করে তাহলে ওখানের কাউকে সে বাঁচিয়ে রাখবে না। আর তখনই সন্ধ্যার চিল্লানোর আওয়াজ সেখানে শোনা যায়। রবি দৌড়ে ওপরে গিয়ে দেখে বাকুন্তলা সন্ধ্যাকে মেরে ফেলেছে। রবি সন্ধ্যাকে বাধা করেছিল যে মৃত্যুর আগে পর্যন্ত সে তার পাশেই থাকবে, কিন্তু সন্ধ্যা মরে যাওয়ার কিছুক্ষণ আগেই রবি মারা যায় এবং তার আত্মা ওখানেই থেকে যায় আর সে ওখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর গল্প বর্তমানে চলে আসে আর রবি তাদেরকে বলতে থাকে যে মানুষের মধ্যে 6টি বৈশিষ্ট্য খুবই খারাপ, সেগুলো হলো লালসা, ক্রোধ, লোভ, প্রলোভন, অহংকার ও হিংসা। রবি আরও বলে ছোট ছোট খারাপ কাজ থেকে শুরু করে বড় বড় যুদ্ধ পর্যন্ত মানুষ করে শুধুমাত্র এই 6টি বৈশিষ্ট্যর কারণে। এই বাড়িতে অনেকেই এসছে, কিন্তু কেউই এখান থেকে যেতে পারেনি, কারণ তারা তাদের লোভকে কাবু করতে পারেনি, যার জন্য তারা এই বাড়িরই বিভিন্ন জিনিসের মধ্যে আটকে আছে, আর সেটা আজীবনের জন্য। এই কথাগুলো শুনে প্রকাশ আর মায়া রবির কাছে শেষবারের মতো সুযোগ চায় আর তারা বলে যে আর কোনোদিন তারা মানুষকে ধোঁকা দিবে না। রবি এরপর তাদেরকে যেতে দেয়। সাবরি এখানেই দাঁড়িয়েছিল। তখন রবি সাবরিকে বলে জীবন অনেক ছোট, সাবরির উচিত সে যাকে ভালোবাসে তাকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। এরপর সাবরিও ওখান থেকে চলে আসে আর তিনজনেই দৌড়ে তাদের গাড়ির কাছে চলে আসে। তখন সাবরি তাদেরকে বলে তাকেও তাদের সাথে করে নিয়ে যেতে, কিন্তু মায়া তখন বাগানে ফেলে আসা টাকা আবার আনতে যাওয়ার কথা প্রকাশকে বলে।
প্রকাশ প্রথমে তাকে মানা করে, কিন্তু একটু পরেও সেও রাজি হয়ে যায় আর তারা দুজন মিলে আবারও টাকার ব্যাগটি আনতে যায় সন্ধ্যা নিবাসে। সাবরি তাদেরকে মানা করে, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না। তারা সাবরিকে একা সেখানে রেখেই চলে যায়। এরপর সাবরি ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর মায়া আর প্রকাশ খুবই ধীরে ধীরে বাগান থেকে ব্যাগটাকে নিয়ে নেয়, কিন্তু ব্যাগ খুলে তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে ওই ব্যাগে কাগজ ছাড়া আর কিছুই ছিল না। তখন তারা বুঝে যায় যে তারা রবির ফাঁদে পা দিয়ে ফেলেছে। রবি তখন এদেরকে লোভে পড়ার জন্য আয়নার মধ্যেই বন্দি করে ফেলে। এখন দৃশ্য পরিবর্তিত হলে আমরা সাবরিকে দেখতে পাই যে তারই একজন সাবস্ক্রাইবারের গাড়িতে চুপচাপ বসে থাকে। তার পাশে থাকা লোকটি তাকে বলতে থাকে যে সাবরির ভিডিও দেখার পর থেকে আর ভূতের উপর কোনো বিশ্বাসই নেই। সাবরি তখন বলে ভূত আছে। লোকটি তখন তাকে বলে ভূত কোথায় আছে তা বলতে বলে। তখন লোকটির নজর যায় সাবরির কাটা হাতে এবং সে সাবরিকে জিজ্ঞেস করে যে তার হাতে কি হয়েছে। সাবরি তখন ব্যান্ডেজ খুলে দেখে তার হাতের ক্ষত চলে গিয়েছে। এর থেকে বোঝা যায় সাবরি একমাত্র ওই বাড়ি থেকে বেঁচে ফিরতে পেরেছে, কারণ সে একজন প্রকৃত ভালো মানুষ ছিল। এরপর আমরা রবিকে দেখতে পাই যে মায়ার ব্যাগ আর প্রকাশের পাঞ্চিংয়ের হাতিয়ারটিকে নিয়ে লোকারে রেখে দেয়। আসলে প্রথমে আমাদের দেখানো হয়েছিল বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস লোকারের মধ্যে বন্দি করে রাখা আছে। তার মানে এরকম যারাই লোভ করে এই বাড়িতে এসছে তাদেরকে রবির আত্মা এইভাবেই মেরে ফেলেছে, আর তাদের ব্যবহৃত এক একটি জিনিস এই গোপন রুমে লোকারের মধ্যে আটকে রেখেছিল। আর এরপর রবি তাদের গল্পের বইটিকে একটি বাক্সে রেখে দেয়। রবি তখন বলতে থাকে যে এই গল্পের শেষ এখনো হয়নি, গল্প তো মাত্র শুরু। আর এই সাসপেন্সের মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। এই পুরো গল্পটাই রহস্যে ঘেরা, যা আমাদের মধ্যে অনেক কৌতূহলের সৃষ্টি করেছে, যা শেষ পর্যন্ত না দেখলে কেউই বুঝতে পারবে না। এই রহস্য ভরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের গল্পে।